ভয় পাইয়েন না। ভালো কাজ করলে জনগণ আপনাদেরকে করবে। আর যদি খারাপ করেন, ভয় পাইলেও কোনো কাজ হবে না, জনগণ লাল কার্ড দেখাবে। আপনারা দেখবেন অলরেডি শুরু হয়ে গেছে ঢাকা সিটি নর্থে আভ্যন্তরীণ রাস্তা, ইভেন মেইন রাস্তা পর্যন্ত পোড়াপড়ি। এই যে এডিপি বাস্তবায়নের নামে জুন থেকে যে কাজটা শুরু করা হয়, এটা নিম্নমানের রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ নির্মাণ, মূলত বন্যার পানিতে তলায় যায় আমাদের উন্নয়ন। জাতির ভাগ্যকে বন্যার পানিতে তলাইয়া দিয়া দুর্নীতিবাজরা তারা আঙ্গুল ফুলে কলা গাছ। আমরা জামাতের পক্ষ থেকে এবার খুবই দূরদর্শী একটা পরিকল্পনা, যে বার্ষিক যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সাথে আর্থিক বছরটা যদি যুক্ত করা হয় জানুয়ারি টু ডিসেম্বর, তাইলে আমরা শুষ্ক মৌসুমে এসে যখন কাজগুলো করবো টেকসই হবে এবং দুর্নীতির সুযোগটা কম থাকবে। আমাদের ভাগ্যটা পানিতে তলায় যাবে না, আমাদের উন্নয়নটা পানিতে তলায় যাবে না, আর দুর্নীতিবাদরা আপাদমস্তক দুর্নীতি করার এই অবাধ সুযোগটা পাবে না। যদি সরকার আন্তরিক হন, ভালো প্রস্তাবকে গ্রহণ করে আমাদেরকে এই খোঁড়াখুড়ির হাত থেকে, আমাদেরকে দুর্ভোগের হাত থেকে, সামান্য বৃষ্টি হইলে আপনারা রিক্সা নিয়ে যেতে পারবেন না, পায়ে হেঁটে তো পারবেনই না, গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এই তিলোত্তমা নগরী ঢাকা শহর, এটার দিকে তাকাইলে, বিশেষ করে আপনি গুলশান বনানীর ভিতরের রাস্তা যদি যান, এটা ঢাকা শহর, এটা শত শত বছরের ঐতিহ্যবাহী একটি ঢাকা শহর। এটা ভাবতে আমি কয়েকদিন আগে একজন শহীদের পরিবারের মায়ের কাছে গিয়েছিলাম বনানীতে, শহীদ নাফিজের মায়ের কাছে। এই যে রাস্তা, গাড়ি তো ঢুকেই নেই, মোটরসাইকেলও ঢুকবে না, পায়ে হেঁটে দুইজন গেলে একজনের গায়ে একজন লাগবে। একটু বৃষ্টি হইলে পানি ঘর পর্যন্ত উঠে যায়। এ কোন ঢাকায় আমরা বাস করি? যুগের পর যুগ, বছরের পর বছর আমরা কখনো জনপ্রতিনিধির নামে জনপ্রতিনিধি পেয়েছি, আবার কখনো প্রশাসক পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভোগের আর কোনো ইতিগত নয়। এখনো আমরা দেখতেছি নির্বাচন না দিয়ে একদল শাসক, রাজনৈতিক ভাবে যারা জনসম্পৃক্ত না, জনগণের কোনো খবর তারা রাখে না, সেরকম কোনো নলেজও নাই, তাদেরকে প্রশাসক বানিয়ে দিয়ে নির্বাচনকে ঠেকিয়ে রাখা হয়। এখন স্থানীয় নির্বাচন শুরু হবে ইউনিয়ন চেয়ারম্যান দিয়ে, ভালো কথা, কিন্তু দুইটা সিটি নির্বাচন করতে কতদিন লাগবে? শুরুটা এখান থেকে করেন না, রাজধানী থেকে করেন না, ভালো একটা ইলেকশন উপহার দিয়ে জাতির আস্থা অর্জন করেন না। ইলেকশনটা যে খুব মানসম্মত হবে আপনাদের দলের অধীনে, এটা দেখাবার জন্য ঢাকার দুইটা সিটি নির্বাচন আগে দেন না, বাড়ির কাছ থেকে শুরু করেন, যেটা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কি ভয় পাচ্ছেন জনগণের ভোটে? ভয় পাইয়েন না, ভালো কাজ করলে জনগণ আপনাদেরকে করবে। আর যদি খারাপ করেন, ভয় পাইলেও কোনো কাজ হবে না, জনগণ লাল কার্ড দেখাবে। ভালো কাজ করেন আর ঢাকার নির্বাচনটাকে আগে দেন, এটা আমরা চাই। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আমি মূলত জামাত ইসলামীকে যে শাখায় আছি, কেন্দ্রীয় জামাতকে আমি স্যালুট করার জন্য, তাদেরকে অভিবাদন জানাবার জন্য, যে এই প্রথম ওয়েস্টমিনিস্টার স্টাইলে আদলে বাংলাদেশে একটা বিরোধী দল পাওয়া গেল, একজন বিরোধী দলের নেতা পাওয়া গেল, সাহস করে তিনি বিকল্প জনপ্রতিনিধিত্বমূলক জনগণের স্বার্থ সংরক্ষণ করে এমন একটি বাজেট উপস্থাপন, বাজেট পেশের আগেই, সরকারি বাজেট পেশের আগেই দিতে পারলেন। এই জন্য মাননীয় বিরোধী দলের নেতাকে এবং জামাতের কেন্দ্রকে এবং এই বডিতে যারা কাজ করেছেন তাদেরকে আমি সেলিব্রেট করি, তাদেরকে আমি কনগ্রেচুলেশন জানাই, এবং আমি আশা করব এখানে যে ভালো দিকগুলো আছে সাংবাদিকরা সেটা প্রকাশ করবেন। আর আমাদের সরকার যারা বাজেট পেশ করছেন, ইতিমধ্যে তো আমাদের বাজেট সাংবাদিকদের হাতে চলে গেছে, সরকার আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে, সরকার এখান থেকে ভালো দিকগুলো তাদের বাজেটে অন্তর্ভুক্ত করে পেশ করলে জাতি উপকৃত হবে। এটি একটা দিক। ওনারা কত ভালো দিক করতে পারবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে মিথ্যাচার করতে। কালকে আপনারা দেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যাকে সর্বজান্তা মন্ত্রী বলা হয়, সব বিষয়ে ওয়াকিফা, মানে কালকে পার্লামেন্টে আলোচনা হচ্ছে ব্যাংক নিয়ে, উনি কি ব্যাংক মিনিস্টার? উনি হলেন আইন কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার আইন শৃঙ্খলা নিয়ে কোনো খবর নাই, শিশু হত্যা হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, রামিসা এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে, খবর নাই।
উনি একটা ভাষণ দিলেন সম্পূর্ণ অসত্যের উপরে ভিত্তি করে। তিনি বললেন যে যে আরডিএস প্রজেক্টটা এখানে নাকি 22,000 কোটি টাকা এবং তার নির্বাচনকে সামনে রেখে 11,000 কোটি টাকা আপনার মহিলাদের হাতে দেওয়া হয়েছে, এর বিনিময়ে তারা পৌঁছে। অথচ এই প্রজেক্ট শুরু থেকে এই পর্যন্ত টোটাল 7,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, আর উনি একবারেই 11,000 কোটি টাকা আর টোটাল 22,000 কোটি টাকা। কোথায় 7,000 আর কোথায় 22,000? একজন মন্ত্রী যদি এরকম কথা বলেন তাইলে এই জাতি কি পাবে, কি আশা করতে পারে? তারপরে তিনি মিথ্যাচার করলেন যে এটা নাকি আপনার পকেটে চলে গেছে, অথচ 98% ফিডব্যাক, এই যে ঋণ তার 98%ই চলে আসছে, তাইলে পকেটে গেল কোথায়? যদি পকেটে যাইতো তো তারা কি এই সময়টা ফেরত দিত? ফেরত তো দিত না। ফেরত দেওয়ার মানেই তো অর্থ হইল যে এখানে কোনো ধরনের দুর্নীতি বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির ভোটের জন্য এটা করা হচ্ছে না। এই যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে জাতিকে এইভাবে, এরপরে কি বললেন? ফখরুল ইসলাম ও ইসলাম নয়, জামাতে ইসলাম ও ইসলাম নয়, ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক নয়। ফখরুল ইসলাম সাহেব একজন মুসলিম ব্যক্তি, মা বাবা ওনাকে ফখরুল ইসলাম রেখেছেন, এটা ইসলামের সাথে রিলেটেড নামই, কিন্তু উনি আদর্শ হিসেবে কমিউনিজম করতে পারেন, সেকুলারিজম করতে পারেন, জাতীয়তাবাদ করতে পারেন, দ্যাট ইজ ওনার আপ টু হিম, এটা তার ব্যাপার। এটা তার দলের নেতার ব্যাপারে তিনি যা বলেছেন এটা যদি সঠিক হয় এখানে আমাদের কিছু বলার নাই। আমরা জানি তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, পরে বোল পাল্টিয়ে তিনি এখন বিএনপি করেন। বিএনপি ওটা জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ এটা কোন ধরনের আদর্শ দেশের আলেম ওলামারা বলবেন, সেটা আমি বলতেই না গেলাম। তাহলে উনি ওনার দলের নেতার ব্যাপারে বলছেন ইট ইজ ট্রু, কিন্তু ট্রু হতে পারে যদি তার দলের নেতা প্রতিবাদ না করেন তাহলে এই। কিন্তু জামাতে ইসলামী আপাদমস্তক কোরআন সুন্নাহকে ফলো করে একটি কল্যাণ রাষ্ট্র, পৌরাণিক সমাজ, কোরআনময় সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। জামাতে ইসলামী ইসলামী দল নয় এটা বলাটা উনি কিন্তু জামাতের প্রতি অবিচার করেন, ঠিক করেন না। আর ইসলামী ব্যাংক সুদের বিপরীতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ব্যাংক কাজ করেছে বলেই তো এশিয়ার মধ্যে অন্তত ডজন টাইম ওরা শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে, সারা ওয়ার্ল্ডের অন্যতম শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভালোটা আপনাদের ভালো লাগে না। বলছেন যে বিএনপির হাতে ইসলামী ব্যাংক সেফ, বিএনপির হাতে সেফ হইলে গ্রাহকরা এত মানে অসন্তোষ প্রকাশ করত না। আপনাদের হাতে সেফ, এটা আপনারা বললে তো হবে না, কাজে প্রমাণ করতে হবে। ফ্যাসিবাদের দোসরকে তার তিনি এই ব্যাংক সম্পর্কে কি জানেন, ইসলামী ব্যাংক সম্পর্কে তার কনসেপ্টটা কি? তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছেন এবং তিনি বহিষ্কৃত, পদচ্যুত, ফ্যাসিবাদের লোকদের সহযোগিতা করার অপরাধে তাকে বাধ্য হয়েছে। সেই লোকটাকে এনে ইসলামী ব্যাংকের চেয়ারে বসে নিলেন, আর আপনাদের ব্যাংক সেই এটা আপনি বললেই হবে? জনগণকে তো বিশ্বাস করতে হবে। এই ব্যাংক নিয়ে সরকারের তরফ থেকে এই ধরনের আচরণ সত্যি দুঃখজনক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।